হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে সন্ধ্যা 6টা থেকে অধ্যায়ভিত্তিক জিকে ক্লাস করছি আপকামিং সমস্ত চাকরির পরীক্ষাকে লক্ষ্য করে, এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এই জিকে অধ্যায়ভিত্তিক ক্লাসে আমরা আলোচনা করছি সম্পূর্ণ তথ্য, এবং সেই তথ্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার মতো এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে। তো এই ক্লাসগুলো ফলো করতে থাকো, এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার হবে এবং পরীক্ষাতে হুবহু তোমরা প্রশ্ন কমন পাবে। তোমাদের যে কনফিউশনগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার হবে এবং অ্যাকিউরেটলি পরীক্ষাতে প্রশ্নগুলো তোমরা করতে পারবে। তো প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করতে থাকো সন্ধ্যা 6টায়, জিকে অধ্যায়ভিত্তিক বা চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ যাই বলো না কেন। এবং বিগত 10খানা ক্লাস হয়ে গিয়েছে, অর্থাৎ 10টা টপিক আলোচনা করা হয়ে গিয়েছে। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। এবং আজকে আমরা 11 নম্বর ক্লাস অর্থাৎ 11 নম্বর টপিক করব, সেটা হচ্ছে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। সম্পূর্ণ তথ্য এবং প্রশ্ন তো দেখবো বায়ুমণ্ডল সম্পর্কে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে একদম। এই ক্লাসের পরে এই চ্যাপ্টার থেকে আর কোনো প্রশ্ন তোমাদের আটকাবে বলে আমার মনে হয় না। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো যাই হোক, আজকের এই ক্লাসটা শুরু করা যাক। কি কি তথ্য এবং কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথমেই দেখবো পৃথিবীর বায়ুমণ্ডল কোন কোন প্রধান গ্যাস নিয়ে গঠিত। দেখো, পৃথিবীর বায়ুমণ্ডল প্রায় 78% নাইট্রোজেন, 21% অক্সিজেন এবং 1% অন্যান্য গ্যাস নিয়ে গঠিত। এই তথ্যটা কিন্তু আমরা প্রায় জেনে থাকি এবং পরীক্ষাতে বেশ কয়েকবার এসেওছে যে পরীক্ষায় মানে আমাদের বায়ুমণ্ডলে কত পার্সেন্টেজ নাইট্রোজেন রয়েছে, সেটা হবে 78%। এবং ছোটবেলা থেকে আমরা এটা পড়েও আসছি। তো সেই তথ্যটা এখানে আরো একবার দেওয়া হয়েছে যে পৃথিবীর বায়ুমণ্ডলে কত পার্সেন্টেজ নাইট্রোজেন, সেটা হচ্ছে 78%। কত পার্সেন্ট অক্সিজেন, সেটা হচ্ছে 21%, এবং অন্যান্য সমস্ত গ্যাস মিলিয়ে মাত্র 1% রয়েছে। ওকে, তারপরে দেখো নাইট্রোজেন সব থেকে বেশি পরিমাণে রয়েছে। তো নাইট্রোজেন কি কাজে লাগে? নাইট্রোজেন তার সংকেত হচ্ছে N2। এটি বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে এবং এটি সমস্ত জীবন্ত প্রাণীর, এটা হবে প্রাণীর বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ প্রাথমিক পুষ্টিগুলির মধ্যে একটি। অর্থাৎ প্রত্যেকটা প্রাণী, সেটা উদ্ভিদ হোক কিংবা জীব হোক, প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকার জন্য যে পুষ্টি আমরা গ্রহণ করে থাকি, সেই পুষ্টির যে প্রধান উপাদান সেটি হচ্ছে কিন্তু নাইট্রোজেন থেকে কিন্তু পুষ্টিটা এসে থাকে। এবং অক্সিজেন কিসের কাছে ব্যবহৃত হয় সেটা আমরা সকলেই জানি। মানুষ এবং প্রাণীরা শ্বাস নেওয়ার সময় বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং সবুজ গাছপালা সালোক সংশ্লেষের সময় অক্সিজেন তৈরি করে। এইভাবে বাতাসে অক্সিজেনের পরিমাণ স্থির থাকে। অর্থাৎ জীব, ঠিক আছে, অর্থাৎ মানুষ এবং প্রাণীরা কি করছে, অক্সিজেন গ্রহণ করছে এবং উদ্ভিদরা অক্সিজেন সাপ্লাই করছে। এর ফলে অক্সিজেন ব্যালেন্সটা আমাদের পরিবেশে বা বায়ুমণ্ডলে বজায় থাকছে। এবং দেখো কার্বন ডাই অক্সাইড, এই যে 1% অন্যান্য গ্যাস, এই 1% অন্যান্য গ্যাসের মধ্যে সব থেকে বেশি রয়েছে কার্বন ডাই অক্সাইড। সেটা কত? 0.03% রয়েছে কার্বন ডাই অক্সাইড। তোমাদের দেখে মনে হতে পারে মাত্র 0.03% কার্বন ডাই অক্সাইড, কিন্তু এই 0.03% কার্বন ডাই অক্সাইডই কিন্তু অনেক পরিমাণে তাপকে ট্র্যাপ করে। দেখো, কার্বন ডাই অক্সাইডও কিন্তু পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন এটি গুরুত্বপূর্ণ? কেননা এটি তাপ ট্র্যাপিং গ্যাস। অর্থাৎ সূর্যালোকের যে তাপ, সূর্য থেকে যে তাপ আসে পৃথিবীতে, এই কার্বন ডাই অক্সাইড সেই তাপটাকে ধরে রাখে বা গ্রিন হাউস এফেক্ট তৈরি করে। ফলে পৃথিবীর যে মানে একটা বায়ুমণ্ডলের উষ্ণতা, ঠিক আছে, আমাদের হ্যাবিচুয়াল যে বসবাসের জন্য যে উষ্ণতার প্রয়োজন হয়ে থাকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কার্বন ডাই অক্সাইডই কিন্তু তৈরি করে থাকে, হিটটাকে ট্র্যাপ করে, যা জীবাশ্ম জ্বালানি নিষ্কাশন এবং পোড়ানো থেকেও আসে। এই কার্বন ডাই অক্সাইড কোথা থেকে আসে? জীবাশ্ম জ্বালানি নিষ্কাশন এবং তাদের পোড়ানো থেকেও কার্বন ডাই অক্সাইড এসে থাকে। ওকে, এরপর আমরা দেখব বায়ুমণ্ডলে কতগুলি স্তর রয়েছে। দেখো, বায়ুমণ্ডলে প্রধানত 5টি স্তর রয়েছে। সেই 5টা স্তর কি? একদম নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। 2 নম্বরে অর্থাৎ ট্রপোস্ফিয়ারের উপরে যেটা রয়েছে সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে মেসোস্ফিয়ার, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে রয়েছে মেসোস্ফিয়ার। তারপর রয়েছে থার্মোস্ফিয়ার, তারপর রয়েছে এক্সোস্ফিয়ার। ওকে, এবং এই থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার এই দুটোর মধ্যে একটা স্তর রয়েছে যেটা আমরা পড়বো, সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার।
ঠিক আছে, ওভারল্যাপ করে থাকে। ওই জন্য এটা হচ্ছে কোনো স্বতন্ত্র নয়, বাদ বাকি এইগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল স্তর, কিন্তু আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার দুটোর মধ্যেই কিছু পরিমাণ রয়েছে। তো যেই কারণে আমরা টোটাল বলবো যখন পরীক্ষায় আসবে যে বায়ুমণ্ডলের প্রধান কটি স্তর রয়েছে, হবে 5টি। ওকে, তো এবার আমরা দেখে নিই। দেখো ছবির মাধ্যমে এখানে বোঝানো হয়েছে, নিচে যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। ওকে, ট্রপোস্ফিয়ারে কি কি কাজ হয়ে থাকে দেখো, প্লেন চলে নর্মাল যে প্যাসেঞ্জার প্লেন, ভালো করে দেখবে প্যাসেঞ্জার প্লেন, এখানে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে প্যাসেঞ্জার প্লেন। প্যাসেঞ্জার প্লেন, ঠিক আছে, হট এয়ার বেলুন, এইগুলো হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ারের মধ্যে চলাচল করে থাকে। এবং যত প্রাকৃতিক ঘটনা মিনস হচ্ছে দেখো এখানে মেঘ রয়েছে, বৃষ্টিপাত, সমস্ত কিছুই ঘটে থাকে কোথায়, এই ট্রপোস্ফিয়ারের। উচ্চতা কত দেখো, 12 থেকে 18 কিলোমিটার। এইটার উচ্চতা কত, 12 থেকে 18 কিলোমিটার। ট্রপোস্ফিয়ারের উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার, এর উচ্চতা কত, 11 থেকে 50 কিলোমিটার। এবং এইখানে কি পাওয়া যায়, এইখানে পাওয়া যায় ওজোন গ্যাস পাওয়া যায়। এবং এখানে হচ্ছে দেখো অন্যান্য যে সমস্ত বেলুন গুলো হয়ে থাকে, ঠিক আছে, রেডিও বেলুন, সেগুলো এখানে পাওয়া যায়। এছাড়া এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, এখানে কি চলে, জেট প্লেন। পরীক্ষায় আসে জেট প্লেন কোন মন্ডলের মধ্য থেকে চলাচল করে, সেটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এবং এখানে হচ্ছে ওজোন লেয়ার পেয়ে থাকি। তারপর দেখো যেটা রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে মেসোস্ফিয়ার, মানে 40 থেকে 90 কিলোমিটার বা 80 কিলোমিটার পর্যন্ত এর বিস্তৃতি। এবং মেসোস্ফিয়ারে কি হয়ে থাকে, মেট্রোলজিক্যাল যে রকেট গুলো সেখানে প্রেরণ করা হয়ে থাকে, এবং ম্যাক্সিমাম যে উল্কা বা মিটিওরয়েডস এই মেসোস্ফিয়ারে এসে কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। মেসোস্ফিয়ারের উপরে কি রয়েছে সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার, এটার উচ্চতা কত, 80 থেকে 800 কিলোমিটার। ঠিক আছে, এবং থার্মোস্ফিয়ার এর যে টেম্পারেচার সব থেকে ম্যাক্সিমাম টেম্পারেচার এবং নামকরণও সেই রকম। দেখো থার্মোস্ফিয়ার খুবই উষ্ণ মন্ডল এটা। এবং এখানে ওই যে নর্দার্ন লাইট এবং সাউদার্ন লাইট, বোরোরা ওরোলিস এবং যে সমস্ত নর্দার্ন লাইটগুলো দেখতে পাওয়া যায়, সেই লাইটগুলো এখানে দেখতে পাওয়া যায়। এবং সবার বাইরে যে মন্ডলটা রয়েছে সেটা হচ্ছে 800 কিলোমিটারের উপরে, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এখানে স্পেসশিপ যায় এবং যে সমস্ত স্যাটেলাইটগুলো প্রেরণ করা হয়ে থাকে সেই স্যাটেলাইটগুলো এইখানে বিরাজ করে থাকে। এখানে ছবির মাধ্যমে দেখলাম। এবার আমরা ডিটেলসে এই ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার সম্পর্কে বিস্তারিত জানবো। দেখো প্রথমে দেখবো ট্রপোস্ফিয়ারের ব্যাপারে। দেখো পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি রয়েছে, অর্থাৎ একদম ভূপৃষ্ঠ থেকে উপরে 12 কিলোমিটার পর্যন্ত এর উচ্চতা রয়েছে। এবং উচ্চতা পৃথিবীর মেরুতে কম, অর্থাৎ যেহেতু পৃথিবীর এরকম মানে একদম পারফেক্ট গোল নয়, তো মেরুতে কিন্তু এই ট্রপোস্ফিয়ারের উচ্চতা কম, এবং বিষুবরেখায় অর্থাৎ নিরক্ষরেখায় ট্রপোস্ফিয়ারের যে উচ্চতা সেটা সব থেকে বেশি। এবং এটি সবচেয়ে ঘন বায়ুমণ্ডলীয় স্তর, এই যে 5খানা স্তর রয়েছে তার মধ্যে সব থেকে ঘন, অর্থাৎ ম্যাক্সিমাম বাতাস বা বায়ু এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই আমরা পেয়ে থাকি। তারপর দেখো, তবু এই অত্যন্ত অগভীর স্তরটি সালোক সংশ্লেষের জন্য উদ্ভিদের এবং প্রাণীদের শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় সমস্ত বায়ু ধরে রাখার ক্ষমতা রয়েছে, এবং এতে সমস্ত জলীয় বাষ্প এবং অ্যারোসলের প্রায় 99% রয়েছে। অর্থাৎ ট্রপোস্ফিয়ারের মধ্যে জলীয় বাষ্প, মেঘ, অ্যারোসল সমস্ত কিছু 99%ই রয়েছে কোথায়, এই ট্রপোস্ফিয়ারে। এবং বাকি 1% ওই বাকি 4টে স্তরে রয়েছে। ওকে, এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে দেখো ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা উচ্চতার সাথে হ্রাস, এবং কত, প্রতি 1 কিলোমিটারে 0.64 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়। ঠিক আছে, প্রতি 1 কিলোমিটার বা 1000 মিটারে, প্রতি 1000 মিটারে 0.64 ডিগ্রি সেন্টিগ্রেড কি হয়ে যায়, উষ্ণতা টেম্পারেচার কি হয়ে যায়, কমে যায়। তবে দেখো এই স্তরের উপরের অংশটিকে ট্রপোপজ বলা হয়। ট্রপোপজ কোনটাকে বলা হচ্ছে, দেখো আমি লেয়ারটা করে দিই। ধরো এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এটা হচ্ছে মেসোস্ফিয়ার, এটা হচ্ছে থার্মোস্ফিয়ার, এবং তার উপরে রয়েছে এক্সোস্ফিয়ার। এই যে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানের এই যে লাইনটা, অর্থাৎ যেখানে স্তর চেঞ্জ হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে, ট্রপোপজ বলা হচ্ছে। সিমিলারলি স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের যে মাঝখানে যে স্তরটাকে সেটা হবে স্ট্র্যাটোপজ। মেসোস্ফিয়ার, ঠিক আছে, এবং যেটা হচ্ছে মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মধ্যে যে মানে হচ্ছে মিডিলের যে অংশটা সেটা হবে মেসোপজ। থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ারের মধ্যে এটাকে বলা হবে থার্মোপজ। এইভাবে হচ্ছে একটা একটা করে লেয়ার চেঞ্জ হয়ে যায়। এবং দেখো
পৃথিবীর বেশিরভাগ আবহাওয়াজনিত প্রাকৃতিক ঘটনাবলী এখানে ঘটে। প্রাকৃতিক ঘটনাবলী বলতে কি, ঝড়, বৃষ্টি, বজ্রপাত, ন্যাচারাল যে সমস্ত ক্যালামিটিস সমস্ত কিছু কোথায় হয়ে থাকে, ট্রপোস্ফিয়ারের মধ্যে সংগঠিত হয়ে থাকে। নেক্সট আমরা যে লেয়ারের মধ্যে চলে যাব, সেকেন্ড লেয়ার, ঠিক আছে, সেটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো পৃথিবীর পৃষ্ঠ থেকে 12 থেকে 50 কিলোমিটার উপরে অবস্থিত রয়েছে এই স্ট্র্যাটোস্ফিয়ার। অর্থাৎ ট্রপোস্ফিয়ারের শেষ হচ্ছে কোথায়, 12 কিলোমিটারে ট্রপোস্ফিয়ার শেষ হয়ে যাচ্ছে। আমি আবারও জিনিসটা আঁকি, ট্রপো, স্ট্র্যাটো, মেসো, থার্মো, এক্সপো। তো এইটা তো 12 কিলোমিটার শেষ হয়ে গেল। তো 12 পর থেকে 12 থেকে 15 পর্যন্ত কি হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে। এবং এখান থেকে যেটা সব থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেটা হচ্ছে ওজোন স্তর আমরা কোন মণ্ডলে দেখতে পেয়ে থাকি, সেটা হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। দেখো স্ট্র্যাটোস্ফিয়ার পৃথিবীর ওজোন স্তরের আবাস হিসাবে সবচেয়ে বেশি পরিচিত। অর্থাৎ এই স্ট্র্যাটোস্ফিয়ারে কি পাওয়া যায়, ওজোন লেয়ার পেয়ে থাকি। এবং যে ওজোন লেয়ার আমাদের ইউভি রশ্মি, সূর্য থেকে আগত যে ইউভি রশ্মি সেইখান থেকে আমাদের বাঁচিয়ে থাকে। এবং এই অঞ্চলে তাপমাত্রা উচ্চতা বৃদ্ধির সাথে বেড়ে যায়, ঠিক আছে। আমরা দেখেছিলাম ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমে যাচ্ছে, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে ঠিক আবার উল্টো ঘটবে, কি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পাবে। এইভাবে প্রত্যেকটা লেয়ারে অল্টারনেট করে থাকে। অর্থাৎ ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমবে, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়বে, আবার মেসোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমবে, আবার থার্মোস্ফিয়ারে উচ্চতা মানে বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কি হবে, বাড়বে। এইভাবে অল্টারনেট ভাবে স্তরগুলোতে চেঞ্জ হয়ে থাকে উষ্ণতা। এবং কেন এখানে উষ্ণতা বৃদ্ধি পায়, দেখো ওজোন গঠনের প্রক্রিয়ায় তাপ উৎপন্ন হয় এবং এই তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী হয়ে থাকে এই অঞ্চলে। এবং এটি প্রায় মেঘ এবং আবহাওয়া মুক্ত একটি স্তর। অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে কোনো রকম মেঘ আবহাওয়া কিচ্ছু দেখতে পাওয়া যায় না, যে কারণে এই স্তরে জেট প্লেন তো তোমরা জানো খুব ফাস্ট চলাচল করে, কোনো বাধা মেঘ থাকলে হবে না। তো যে কারণে জেট প্লেন ম্যাক্সিমাম এই স্ট্র্যাটোস্ফিয়ারে চলাচল করে থাকে। ওকে, নেক্সট আমরা চলে যাব মেসোস্ফিয়ারে, 3 নম্বর স্তর। দেখো পৃথিবীর পৃষ্ঠ থেকে 50 থেকে 80 কিলোমিটারের মধ্যে অবস্থিত। অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে তার পর থেকে মেসোস্ফিয়ার শুরু হচ্ছে। মেসোস্ফিয়ারের তাপমাত্রা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি কমে যায়। আমি বললাম অল্টারনেট ভাবে, ট্রপোস্ফিয়ারে কমছে, স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়ছে, মেসোস্ফিয়ারে কমছে, থার্মোস্ফিয়ারে বাড়ছে, এইভাবে অল্টারনেট ভাবে যাবে। তো মেসোস্ফিয়ারে আবার তাপমাত্রা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কমে যায়। এই স্তরের শীর্ষ হলো পৃথিবীর সিস্টেমের মধ্যে পাওয়া সব থেকে ঠান্ডা স্থান, যেখানে গড় তাপমাত্রা প্রায় -85 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা -120 ডিগ্রি ফারেনহাইট। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলোর মধ্যে থেকে কোন স্তরে সব থেকে নিম্নতম তাপমাত্রা পাওয়া যায়, সেটা হবে কি মেসোস্ফিয়ারে। মেসোস্ফিয়ারে সব থেকে নিম্নতম তাপমাত্রা পাওয়া যায় সেটা হচ্ছে -85 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো পৃথিবী বেশিরভাগ উল্কা যেগুলো মেটেরিওরাইট, অর্থাৎ বাইরে থেকে যে সমস্ত উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ে সেইগুলো এই বায়ুমণ্ডলীয় স্তরে অর্থাৎ মেসোস্ফিয়ারে এসে পুড়ে যায় এবং বিনষ্ট হয়ে যায়। এটাকে ভিভিআই করবে, পরীক্ষায় কিন্তু বহুবার এসেছে যে কোন বায়ুমণ্ডলীয় স্তরে বেশিরভাগ উল্কা বিনষ্ট হয়ে যায়। নেক্সট স্থানান্তর সীমানা বা মেসোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার থেকে পৃথক করে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। আমি যেটা বললাম, অর্থাৎ ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। অর্থাৎ এই যে স্তর যেটা স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মাঝখানে রয়েছে সেটা কি স্ট্র্যাটোপজ। এখান থেকে খুব সুন্দর সুন্দর ছোট ছোট আমি পয়েন্ট করে লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নেক্সট আমরা চলে যাব কোথায়, থার্মোস্ফিয়ারে, 4র্থতম লেয়ার। দেখো এটি পৃথিবীর পৃষ্ঠ থেকে 80 থেকে 700 কিলোমিটার উপরে অবস্থিত রয়েছে। ওকে, অর্থাৎ থার্মোস্ফিয়ারটা কোথায়, মেসোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে 80 কিলোমিটারের মেসোস্ফিয়ার শেষ হচ্ছে, তার উপর থেকে 700 কিলোমিটার পর্যন্ত এই থার্মোস্ফিয়ারের বিরাজ রয়েছে। এবং এই স্তরের উষ্ণতা সব থেকে বেশি, এটি 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত তাপমাত্রায় পৌঁছাতে পারে। অর্থাৎ যত আমরা মেসোস্ফিয়ার থেকে থার্মোস্ফিয়ারের উপরের দিকে যাব তত এই তাপমাত্রা কিন্তু বাড়তে বাড়তে যাবে এবং কয়েক জায়গায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত দেখা গেছে। এবং এই স্তরে এইখানে পাওয়া অণুগুলি খুব কম ঘনত্বের কারণে উচ্চতার সাথে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং এটি মেঘ এবং জলবাষ্প মুক্ত উভয়। তারপর দেখো যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ভিভিআই করবে, পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে। দেখো অরোরা বোরিয়ালিস
যেটা হচ্ছে উত্তর আলো, এবং অরোলা অস্ট্রালিস যেটা হচ্ছে দক্ষিণ আলো নামে পরিচিত। আমরা উত্তর মেরুতে এবং দক্ষিণ মেরুতে বিভিন্ন নর্দার্ন লাইটস দেখে থাকি। উত্তর মেরুতে যে লাইট দেখে থাকি সেটা হচ্ছে অরোলা বোরিয়ালিস নামে পরিচিত, এবং দক্ষিণ মেরুতে যে আলো দেখতে পেয়ে থাকি সেটা অরোলা অস্ট্রালিস নামে পরিচিত। এই স্তরের মাঝেই দেখতে পাচ্ছি, অর্থাৎ এই থার্মোস্ফিয়ারের কারণেই বা থার্মোস্ফিয়ারেই কিন্তু আমরা এই লাইটগুলো অ্যাকচুয়ালি দেখতে পেয়ে থাকি। এবং পরীক্ষায় প্রশ্ন আসে উত্তর মেরুতে যে আলো দেখতে পাওয়া যায় তার নাম কি, সেটা হবে অরোলা বোরিয়ালিস। আর দক্ষিণ মেরুতে যে আলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অরোলা অস্ট্রালিস। ঠিক আছে, তোমরা মনে রাখবে যে অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে রয়েছে, তো সেইখান থেকে মানে অস্ট্রালিস সেটা হচ্ছে দক্ষিণ মেরুতে দেখতে পাচ্ছ, এইভাবে তোমরা মনে রাখতে পারো। তারপর দেখো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএস থার্মোস্ফিয়ারে প্রদক্ষিণ করে থাকে। এটা খুব ভিভিআই করবে, পরীক্ষায় প্রশ্ন আছে যে ইন্টারন্যাশনাল যে স্পেস স্টেশন সেটি কোথায় প্রদক্ষিণ করে, কোন বায়ুমণ্ডলে, সেটি হবে থার্মোস্ফিয়ারে প্রদক্ষিণ করে থাকে। নেক্সট আমরা চলে যাবো দেখো আয়নোস্ফিয়ার। দেখো আয়নোস্ফিয়ারটাকে আমি কিন্তু ইয়েলো হাইলাইট করে রেখেছি। এটা কিন্তু কোনো রকম মানে ইন্ডিভিজুয়াল স্তর নয়, এটা হচ্ছে ওভারল্যাপ করে রয়েছে। থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার দুটোর মধ্যেই ওভারল্যাপ করে রয়েছে। দেখো ওই জন্যই বলা হচ্ছে উপরে উল্লেখিত অন্যদের মতো, অর্থাৎ ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এদের মতো কিন্তু এটি কোনো স্বতন্ত্র স্তর নয়। পরিবর্তে আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার এই তিনটে স্তরের উপর ওভারল্যাপ করে থাকে। অর্থাৎ এই আয়নোস্ফিয়ারটা হচ্ছে তিনটে স্তরকে একত্রিত করে বলা হয়ে থাকে অনেক সময় আয়নোস্ফিয়ার। ওকে, এটি বায়ুমণ্ডলের একটি খুবই সক্রিয় অংশ এবং এটি সূর্য থেকে শোষণ করা শক্তির উপর নির্ভর করে বৃদ্ধি পায় এবং সংকুচিত হয়। অর্থাৎ এই আয়নোস্ফিয়ারের কোন রকম নির্দিষ্ট লিমিট নেই, প্রত্যেকটা স্তরে দেখো একটা লিমিট রয়েছে। 12 কিলোমিটার, 12 থেকে 50, 50 থেকে 80, 80 থেকে 700, কিন্তু আয়নোস্ফিয়ারের কোনো নির্দিষ্ট লিমিট নেই। কেন লিমিট নেই? এটা খুবই সক্রিয়, খুবই অ্যাক্টিভ, এবং সেই এর অ্যাক্টিভনেসটা পাওয়া যায় সূর্যের আলোর উপর থেকে। সূর্যের আলো কখনো বেশি শোষণ করে তখন এর হচ্ছে যে লিমিট সেটা বেড়ে যায়, আবার যখন কম শোষণ করে তখন সংকুচিত হয়। তো এই কারণে এর কোনো লিমিট নেই, এবং যেহেতু তিনটে লেয়ার একসাথে ওভারল্যাপ করছে তো এটা কোনো স্বতন্ত্র স্তর নয়। এবং দেখো এটি একটি বৈদ্যুতিকভাবে পরিচালিত অঞ্চল যা পৃথিবীতে ফিরে রেডিও সংকেত প্রতিফলন করতে সক্ষম। পরীক্ষায় প্রশ্ন আসে যে আমরা যে রেডিও সংকেত পাঠাই বা রেডিও যে সিগন্যালগুলো কোন মণ্ডলে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, তখন উত্তরটা হবে কি এই আয়নোস্ফিয়ারে প্রতিফলিত হয়ে ফিরে আসে। পরীক্ষায় কিন্তু এইটা অনেকবার এসেছে। এবং এইভাবে যে বিদ্যুৎ বা বৈদ্যুতিক চার্জযুক্ত পরমাণু এবং অণুগুলি গঠিত হয় তাদের আয়ন বলে। যেহেতু এটা বৈদ্যুতিকভাবে পরিচালিত অঞ্চল, সূর্যালোকের হচ্ছে সূর্যকিরণের ফলে এই চার্জগুলো তৈরি হয়, এবং যেহেতু আয়ন গঠিত হয়ে থাকে এবং এই আয়নের ফলেই কিন্তু রেডিও সংকেতগুলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে। ঠিক আছে, এবং এই কারণেই এই স্পিয়ারটাকে বলা হয়ে থাকে আয়নোস্ফিয়ার, এবং এই অঞ্চলটাকে বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়ে সমৃদ্ধ করে। ওকে, নেক্সট আমরা চলে যাব শেষ মন্ডল বা 5 নম্বর মন্ডল, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। দেখো এটি পৃথিবী পৃষ্ঠ থেকে 700 থেকে 10,000 কিলোমিটারের মধ্যে অবস্থিত রয়েছে, এবং এক্সোস্ফিয়ার হলো পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর, একদম বাইরের স্তর বলতে পারো। এখানে পাওয়া অণুগুলি অত্যন্ত কম ঘনত্বের, অর্থাৎ এখানে বায়ুমণ্ডল মানে নেই বললেই চলে, একদম খুব খুব কম পরিমাণ, সেটা একদম নেগলিজিবল যাকে বলা যেতে পারে, অত্যন্ত কম ঘনত্বের। তাই এই স্তরটি গ্যাসের মতো আচরণ করেই না। এখানকার কণাগুলি মহাকাশে চলে যায়, অর্থাৎ এইখানে যে সমস্ত বায়ুমণ্ডলের কণাগুলো রয়েছে সেগুলো পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ছাড়িয়ে মহাকাশে চলে যায়। এক্সোস্ফিয়ারে আবহাওয়া না থাকলেও অরোলা বোরিয়ালিস এবং অরোলা অস্ট্রালিস কখনো কখনো এর নিম্ন অংশে দেখতে পাওয়া যায়। ওকে, অর্থাৎ যেটা আমরা একটু আগে দেখলাম থার্মোস্ফিয়ারে, সেই থার্মোস্ফিয়ারের যে অরোলা বোরিয়ালিস দেখতে পাওয়া যায় সেটা কিন্তু এক্সোস্ফিয়ারে কিছুটা দেখতে পাওয়া যায়। একদম দেখো নিম্ন স্তরে, নিম্ন স্তরে মানে কি, এক্সোস্ফিয়ারের নিম্ন স্তরে কে রয়েছে? থার্মোস্ফিয়ারই রয়েছে। তবে দেখো পৃথিবীর অধিকাংশ স্যাটেলাইট এই স্তরে প্রদক্ষিণ করে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সমস্ত স্যাটেলাইট গুলো মানে মহাকাশে পাঠানো হয়ে থাকে, ঠিক আছে, সেই স্যাটেলাইট গুলো কোন স্তরে ঘোরাফেরা করে, সেটা হবে কোথায়? এক্সোস্ফিয়ারে। ওকে, তো 5টা স্তর সম্পর্কে আমরা বিস্তারিত দেখে নিলাম। এবার আমরা দেখবো এই স্তরগুলো যে রয়েছে, বায়ুমণ্ডল যে রয়েছে, বায়ুমণ্ডলের স্তরগুলো রয়েছে, এর তাৎপর্য কি কি তাৎপর্য রয়েছে বা কি কি এফেক্ট। দেখো, ক্ষতিকারক বিকিরণ থেকে সুরক্ষা দেয়, যেমন বায়ুমণ্ডল আগত অতিবেগুনি রশ্মি বিকিরণ থেকে রক্ষা করে। অর্থাৎ
ওজোন গ্যাস, যেটা আমরা ওজোন গ্যাস বলে থাকি, কোথায় রয়েছে ওজোন গ্যাস? স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে। এই স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন যে গ্যাস, সেটি এই ইউভি রশ্মি থেকে আমাদের বাঁচায় এবং নিরোধকের মাধ্যমে গ্রহকে উষ্ণ রাখে এবং দিন এবং রাতের তাপমাত্রার মধ্যে চরমতা প্রতিরোধ করে এবং পৃথিবীর জীবনকে রক্ষা করে। অর্থাৎ এই বায়ুমণ্ডল না থাকলে দিনের বেলা প্রচন্ড গরম আর রাতের বেলা প্রচন্ড ঠান্ডা হতো, এবং এই যে চরমতা, এই চরমতাকে রক্ষা করে কিন্তু এই বায়ুমণ্ডল। নেক্সট আমরা দেখব আবহাওয়া এবং জলবায়ু। দেখো, বায়ুমণ্ডল তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ু সহ আবহাওয়া এবং জলবায়ুর ধরন নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নির্দেশনগুলি বাস্তুতন্ত্র, কৃষি এবং মানুষের ক্রিয়াকলাপের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। অর্থাৎ বায়ুমণ্ডল না থাকলে আবহাওয়া থাকতো না, জলবায়ু থাকতো না, এবং জলবায়ু আবহাওয়া না থাকলে বৃষ্টিপাত হতো না, তাপমাত্রার তারতম্য হতো, ঠিক আছে, যে কারণে কৃষি পালনও হতো না। তো প্রত্যেকটা কিছুই এফেক্ট ফেলছে কিন্তু আমাদের মানুষের ক্রিয়াকলাপের ওপর। নেক্সট, পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এই বায়ুমণ্ডল। দেখো, বায়ুমণ্ডল সূর্য থেকে তাপকে আটকে এবং মহাকাশে পালাতে বাধা দিয়ে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। বায়ুমণ্ডল না থাকলে কিন্তু যে তাপ আসতো সে তাপ ফিরে যেত। বায়ুমণ্ডল না থাকলে যে তাপ আসতো তখন পৃথিবী প্রচন্ড হিট হয়ে যেত, আবার যখন সূর্য ডুবে যেত বা মানে কি বলবো সূর্য অস্ত চলে যেত, তখন সেই তাপ আবার চলে যেত, তখন পৃথিবী আবার প্রচন্ড ঠান্ডা হয়ে যেত। তো এটা হচ্ছে চরমতা একটা দেখা যেত, কিন্তু এটা বায়ুমণ্ডলের জন্যই হচ্ছে, যে তাপটা যেটা আসছে সেটাকে কিছুটা ধরে রাখছে, যার ফলে একটা যে তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করছে বায়ুমণ্ডল। এবং গ্রিন হাউস প্রভাব নামে পরিচিত এই প্রক্রিয়াটি জীবনকে সমর্থন করার জন্য গ্রহটিকে যথেষ্ট উষ্ণ রাখতে সাহায্য করছে। নেক্সট, জল চক্রের একটি প্রধান ভূমিকা। বায়ুমণ্ডল সমুদ্র থেকে জলীয় বাষ্পকে ভূমিতে পরিবহন করে পৃথিবীর জলচক্র নিয়ন্ত্রণে সাহায্য করে, যেখানে এটি বৃষ্টিপাত হিসাবে পড়ে। অর্থাৎ এই বায়ুমণ্ডল না থাকলে বৃষ্টিপাত হতো না বললেই চলে। ওকে, তো এই পর্যন্ত ছিল সম্পূর্ণ থিওরি বায়ুমণ্ডল সম্পর্কে। বিস্তারিত আমরা দেখে নিলাম 5খানা বায়ুমণ্ডলীয় স্তর এবং সেই সমস্ত স্তরের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেইগুলো। এরপর আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব। খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো দেখবো, অনেকগুলো প্রশ্ন উত্তর রয়েছে। দেখো, বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের পরিমাণ কত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে 0.033%। 2 নম্বর, বায়ুমণ্ডলে কিসের উপস্থিতিতে আকাশের রং নীল হয়? সঠিক উত্তর হবে অপশান এ, ধূলিকণা। 3 নম্বর, বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্পের সর্বাধিক উপস্থিতির শতকরা হার কত? তো সঠিক উত্তর হবে অপশান এ, 4 ভাগ। কিছু প্রশ্ন এমন রয়েছে যেগুলো আমরা তথ্যে দেখিনি, কিন্তু আমরা এমসিকিউর মাধ্যমে দেখে নেব। ওকে, তাহলে কমপ্লিট আমাদের প্রিপারেশনটা হয়ে যাবে। নেক্সট, 4 নম্বর, বায়ুমণ্ডলের একটি স্থায়ী উপাদান হলো নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অক্সিজেন। অক্সিজেন হচ্ছে বায়ুমণ্ডলের একটি স্থায়ী উপাদান। 5 নম্বর, বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? তো আমরা থিওরিতে দেখেছি কত, প্রায় 21%। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে 20.94%, একদম প্রায় 21-এর কাছে। নেক্সট 6, দেখো, বায়ুমণ্ডলের সবচেয়ে ভারী গ্যাসের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কার্বন ডাই অক্সাইড। এখানে যে 4টে অপশন রয়েছে তার মধ্যে থেকে কার্বন ডাই অক্সাইড সব থেকে ভারী। 7 নম্বর, শক্তি মেঘ বা মাদার অফ পার্ল ক্লাউড সৃষ্টি হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ার। এবার তোমাদের মনে হতে পারে যে স্ট্র্যাটোস্ফিয়ারে তো কোনো রকম মানে আবহাওয়া বা মেঘ দেখতে পায় না, তাহলে এখানে কেন প্রশ্নটা দেওয়া হলো? মানে এটা একদম নেগলিজিবল, ঠিক আছে, প্রায় দেখতে পাওয়া যায় না, কিন্তু এই বিশেষ ধরনের মেঘ অ্যাকচুয়ালি স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়, এবং স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পাওয়া যায় মানে স্ট্র্যাটোস্ফিয়ারের একদম নিম্নে, অর্থাৎ ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের যে ট্রপোপজ বলতে পারো সেই অঞ্চলেই এটা দেখতে পাওয়া যায়। নেক্সট 8 নম্বর, বায়ুমণ্ডলের শীতলতম স্তর নিচের কোনটি? তো আমরা এটা দেখেছি, সঠিক উত্তর হবে অপশন ডি, মেসোস্ফিয়ার। একদম -85°C পর্যন্ত তাপমাত্রা নেমে যায়। নেক্সট 9 নম্বর, ওজোন গ্যাস দেখা যায় কোন স্তরে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ারে। 10 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? তো নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের যে উচ্চতা সেটি হয়ে যাবে অপশন সি, 18 কিলোমিটার। আমরা দেখেছিলাম যে এর উচ্চতা হচ্ছে 12 কিলোমিটার পর্যন্ত, কিন্তু একটা লাইন দেখেছিলাম যে মেরুতে কম আর বিষুব রেখায় বেশি,
ঠিক আছে, তো বিষুবরেখায় ম্যাক্সিমাম 18 কিলোমিটার, আর মেরুতে ওই 12 কিলোমিটারের মতো দেখতে পাওয়া যায়। নেক্সট 11 নম্বর, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি? দেখেছি আমরা, এটাও সঠিক উত্তর হবে অপশন বি, থার্মোস্ফিয়ার। ওকে, নেক্সট 12 নম্বর প্রশ্ন, ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় নিচের কোন স্তরে? তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, ম্যাগনেটোস্ফিয়ার। যদিও ম্যাগনেটোস্ফিয়ার বলে কোনো স্পিয়ার আমরা পড়িনি, এই ম্যাগনেটোস্ফিয়ারটা হচ্ছে এক্সোস্ফিয়ারেরও কিসে রয়েছে, পরে রয়েছে। ঠিক আছে, জাস্ট এটা জানার জন্য করে রাখবে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, দেখো এখান থেকে একটা জিনিস বলে রাখি, আমরা যখন বলেছিলাম যে প্রধান প্রধান স্তর 5টি, ঠিক আছে, এবং অপ্রধান বলতে গেলে বা সাব লেয়ার সেগুলো কিন্তু অনেকগুলো রয়েছে, যেমন আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এগুলো হচ্ছে সাব লেয়ার, ওভারল্যাপ করে থাকে যেগুলোতে। ওকে, তো সেরকম একটা প্রশ্ন এটি। নেক্সট 13 নম্বর প্রশ্ন, ওজোন গ্যাসকে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন এ, ফ্রেডরিক স্কোনবি। 14 নম্বর প্রশ্ন, প্রথম ওজোন স্তরের ক্ষয় আবিষ্কার করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, জেসি ফারম্যান। 15 নম্বর প্রশ্ন, ওজোন সংকেত উদ্ভাবন করেন কে? সঠিক উত্তর হবে অপশন ডি, জে এল শুয়েট। 16 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন স্তর আবিষ্কার কে করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হেনরি বুসন ও চার্লস ফেব্রি। ভালো করে দেখো, এই প্রশ্নটা কি আমরা দেখলাম, ওজোন গ্যাসকে আবিষ্কার করেন, সেটা হচ্ছে ফ্রেডরিক স্কোনবি। আর এই প্রশ্নটা কি হচ্ছে, বায়ুমণ্ডলের ওজোন স্তর কে আবিষ্কার করেন, সেটা হবে হেনরি বুসন এবং চার্লস ফেব্রি। প্রশ্নের মধ্যে মার্ক ম্যাচ থাকবে। 17 নম্বর, বিশ্ব ওজোন স্তর সুরক্ষা দিবস কবে পালন করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, 16ই সেপ্টেম্বর। নেক্সট 18 নম্বর প্রশ্ন, ওজোন স্তর সংরক্ষণের জন্য স্বাক্ষরিত প্রোটোকল নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, মন্ট্রিল প্রোটোকল। ওই 16ই সেপ্টেম্বরই হয়েছিল, যে কারণে এই 16ই সেপ্টেম্বরকে ওজোন দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 19 নম্বর প্রশ্ন, ওজোন স্তর বিনাশে প্রধান ভূমিকা পালন করে নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিএফসি। সিএফসির ফুল ফর্ম কি? ফ্লুরোকার্বন। নেক্সট 20 নম্বর, ওজোন স্তর ক্ষয় সর্বাধিক হয় নিচের কোন সময়ে? সঠিক উত্তর হবে অপশন সি, বসন্তকালে। নেক্সট 21 নম্বর প্রশ্ন, বায়ু আয়নিত থাকে কোন স্তরে? তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে, দেখো আয়নোস্ফিয়ার অ্যাকচুয়ালি উত্তর হওয়ার কথা। ওকে, কিন্তু আমি বলেছিলাম আয়নোস্ফিয়ার কোন স্তরের ওভারল্যাপ করে থাকে, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ারে ম্যাক্সিমাম, অপশন সি। নেক্সট 22 নম্বর, বায়ুর ঘনত্ব সর্বাধিক দেখা যায় কোন স্তরে? ইজি প্রশ্ন, ট্রপোস্ফিয়ারে। 23 নম্বর প্রশ্ন, দ্রুতগামী জেট বিমান নিরাপদে কোন স্তরে যাতায়াত করে থাকে? এটাও আমি বলে দিয়েছি, সঠিক উত্তর হবে অপশন বি, স্ট্র্যাটোস্ফিয়ারে। 24, স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার প্রতি কিমিতে কত? তো সঠিক উত্তর হয়ে যাবে প্রতি কিমিতে অপশন বি, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, আমি একটু মনে হয় ভুল বলেছি, এটা হচ্ছে প্রতি কিমিতে, অর্থাৎ 1000 মিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যেটা আমি একটু আগে বলেছিলাম 0.64, সেটা হচ্ছে 100 মিটারে 0.64 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমি একটু দেখে নিই কোথায় এটা বলেছিলাম। এই যে, এটা প্রতি 1000 কিলোমিটার হবে না, এটা প্রতি 1000 কিলোমিটারে, এইখানটা চেঞ্জ করে দিই। ওকে, নেক্সট 25 নম্বর প্রশ্ন, দেখো নৈশদ্যুতি মেঘ দেখতে পাওয়া যায় কোন স্তরে? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি, মেসোস্ফিয়ারে। ঠিক আছে, কিছু স্পেশাল মেঘ দেখতে পাওয়া যায় এই সমস্ত লেয়ারে, শুধু জেনে রাখবে, ম্যাক্সিমাম কিন্তু এই সমস্ত লেয়ারে কোনো রকম আবহাওয়া বা মেঘ কিন্তু দেখতে পাওয়া যায় না। নেক্সট 26, মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি, 1987। 27, ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম কোন অঞ্চলে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নিরক্ষীয় অঞ্চলে। 28, বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তরে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটি হলো কোন স্তর?
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আয়নোস্ফিয়ার। নেক্সট 29 বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর নিচের কোনটি? দেখো এখানে যে স্তরটা দেওয়া রয়েছে মানে অপশনে সেটা কিন্তু নেই, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। ঠিক আছে, আর যদি এক্সোস্ফিয়ার না থাকে তখন উত্তর করবে কি ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার একটা সাব লেয়ার যেটা হচ্ছে এক্সোস্ফিয়ারের বাইরেও রয়েছে। নেক্সট 30 উল্কা পিণ্ড পুড়ে ছাই হয়ে যায় নিচের কোন স্তরে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন বি মেসোস্ফিয়ারে, ভিভিআই করবে। 31 নম্বর প্রশ্ন বৈপরীত্য উত্তাপ দেখা যায় নিচের কোথায়? বৈপরীত্য উত্তাপ মানে কি? অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে টেম্পারেচার কমার কথা, কিন্তু বেড়ে যায় কোন স্তরে? সঠিক উত্তর হবে অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ারে। এবং এখানে থার্মোস্ফিয়ার কিন্তু উত্তর হওয়ার কথা, কিন্তু তোমরা স্ট্র্যাটোস্ফিয়ারটা করবে, এখানে হয়তো অপশনে থার্মোস্ফিয়ার না দিয়ে অন্য কিছু একটা স্পিয়ার দিয়ে দেবে। ঠিক আছে, এখানে কিন্তু থার্মোস্ফিয়ারও উত্তর হওয়ার কথা, কিন্তু থার্মোস্ফিয়ারও টেম্পারেচার বেড়ে যায়। ওকে, এটা তোমরা স্কিপ করতে পারো প্রশ্নটা। নেক্সট 32 ওজোন গহ্বর সৃষ্টি হয় স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন গ্যাসের ঘনত্ব কত ডপসন হয়ে গেলে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 200 ডপসন হয়ে গেলেই ওজোন গহ্বর সৃষ্টি হয়ে থাকে। নেক্সট 33 অতিবেগুনি রশ্মি শোষিত হয় কোন স্তরে? সঠিক উত্তর হবে অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা দেখতে পেয়ে থাকি কি ওজোন। নেক্সট 34 পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হলো কত? ভিভিআই করবে। এটা আমরা থিওরিতে দেখিনি, কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ অপশন সি 34%। দেখো অ্যালবেডো কি একটু দেখে নিই। সূর্য কিরণ থেকে পৃথিবীতে মোট যে পরিমাণ তাপ আসে তার 34% তাপ মেঘপুঞ্জ ধূলিকণা প্রভৃতি দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। পৃথিবী থেকে সূর্যরশ্মির প্রত্যাবর্তনের এই ঘটনাকে অ্যালবেডো বলে এবং পৃথিবীর গড় অ্যালবেডো 34%। নেক্সট 35 নম্বর প্রশ্ন উষ্ণতার প্রসার সর্বাধিক হয় নিচের কোন অঞ্চলে? তো সঠিক উত্তর হবে অপশন ডি মরু অঞ্চলে। 36 1 ডিগ্রি সেলসিয়াস সমান হলো কত ডিগ্রি ফারেনহাইট? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি 33.8 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট 37 সৌর ধ্রুবকের পরিমাণ হলো কত? সঠিক উত্তর হবে অপশন ডি 1.94 ক্যালোরি পার বর্গ কিমি। নেক্সট 38 সূর্যের বহিঃপৃষ্ঠের উষ্ণতা হলো কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 6000 ডিগ্রি সেলসিয়াস। 39 বিশ্বে গ্রিনহাউস বৃদ্ধিতে সর্বাধিক ভূমিকা রয়েছে কোন দেশের? সঠিক উত্তর হবে অপশন সি চীন। 40 নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠ থেকে বিক্ষিপ্ত প্রতিফলিত অ্যালবেডোর পরিমাণ হলো কত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 2%। ভালো করে প্রশ্নটা দেখো, ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত অ্যালবেডো, যদি বলতো শুধু অ্যালবেডো হলে 34%, কিন্তু যদি বলে ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত সেটা হবে 2%। নেক্সট 41 বায়ুমণ্ডল কোন পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ বিকিরণ। 42 বায়ুমণ্ডলের উষ্ণতা সর্বোচ্চ হয় কোন সময়? সঠিক উত্তর হবে অপশন ডি দুপুর 2টোর সময়। 43 উষ্ণতার প্রসার সর্বনিম্ন কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন এ নিরক্ষীয় অঞ্চল। সর্বাধিক আমরা মেরু অঞ্চলে দেখলাম একটু আগে। 44 প্রতি ডিগ্রি অক্ষাংশের পরিবর্তনে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস কত ডিগ্রি হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 0.28 ডিগ্রি সেলসিয়াস তারতম্য হয়ে থাকে। এখানে কি বলেছে? অক্ষাংশ অর্থাৎ 0 1 2 3 অর্থাৎ যত আমরা নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যাব প্রতি ডিগ্রিতে কত উষ্ণতা পরিবর্তন হয় সেটা হচ্ছে 0.28 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট 45 অভিকর্ষ টানের দ্বারা প্রভাবিত বায়ু হলো নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ক্যাটাবেটিক বায়ু। নেক্সট 46 বায়ুমণ্ডলের উষ্ণতা সর্বনিম্ন কোন সময় হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন এ ভোর 4টের সময়। 47 কর্কট ক্রান্তি রেখার মান হলো কত? এটা তো আমরা সকলেই জানি, তো সঠিক উত্তর হবে 23.5 ডিগ্রি উত্তর। 48 সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে কোথায়? সঠিক উত্তর হবে অবশ্যই অপশনে নিরক্ষরেখায়।
49 পৃথিবীর গড় উষ্ণতা হলো কত ডিগ্রি সেলসিয়াস? তো পৃথিবীর গড় উষ্ণতা হয়ে যাবে বর্তমানে অপশন বি 15 ডিগ্রি সেলসিয়াস। 50 নম্বর প্রশ্ন, সবুজ ঘর সর্বপ্রথম নামকরণ করেন কে? সবুজ ঘর মানে হচ্ছে গ্রিন হাউস, গ্রিন হাউস যে এফেক্ট, কে নামকরণ করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি জোসেফ ফুরিয়ার। 51 প্রধান গ্রিন হাউস গ্যাস হলো নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কার্বন ডাই অক্সাইড। 52 অভিকর্ষ বলের বিপরীতে প্রবাহিত বায়ু হলো নিচের কোনটি? তো সেটা হয়ে যাবে অপশন এ অ্যানাবেটিক বায়ু। ক্যাটাবেটিক হচ্ছে অভিকর্ষ বলের দিকে আর অ্যানাবেটিক হচ্ছে বিপরীতে। 53 সর্বাধিক গ্রিন হাউস উৎপন্ন করে নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ তাপ বিদ্যুৎ কেন্দ্র। 54 এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, বায়ুর উষ্ণতা বৃদ্ধিতে কোন গ্যাসের ক্ষমতা সব থেকে বেশি? সঠিক উত্তর হবে অপশন বি ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি। ওকে, তো এই ছিল আজকের ক্লাস নাম্বার 11, যেখানে আমরা সম্পূর্ণ বায়ুমণ্ডল অর্থাৎ অ্যাটমসফিয়ার সম্পর্কে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ থিওরি এবং এমসিকিউ ক্লাস দেখে নিলাম। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং প্রত্যেক দিন সন্ধ্যা 6টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং রিভাইজ হবে। তো ক্লাসটা শেষ করার আগে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো। সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।